360 ডিগ্রি এডুকেয়ারের সকল শুভানুধ্যায়ী দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোমধ্যেই চতুর্থ অধ্যায়ের সালোক সংশ্লেষণ সমাপ্ত করে শ্বসন শুরু করেছি। শ্বসনের প্রাথমিক যে ক্লাসটি আমরা আপলোড করেছি সেখানটায় মূলত শ্বসন কাকে বলে, শ্বসন কত রকমের হয় এবং দুই ধরনের শ্বসন বা শ্বসনগুলোর মধ্যে পার্থক্য কি সেই সম্পর্কে আলোচনা উপস্থাপনকৃত হয়েছে। আজকের ক্লাসটির মাধ্যমে আমরা আসলে সবাত শ্বসনের বিভিন্ন রকমের ধাপ বা প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা জেনে নেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাসটিতে সরাসরি প্রবেশ করি। সবাত শ্বসন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় লক্ষ্য করো। সবাত শ্বসন সম্পাদিত হওয়ার জন্য মূলত 4টি ধাপ এর প্রয়োজন পড়ে। সমগ্র বিক্রিয়া মূলত কোষের ভিতরে যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া রয়েছে তার ভিতরেই সম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে 4টি ধাপ হচ্ছে, একটি হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপটি হচ্ছে এসিটাইল-CoA সৃষ্টি ধাপ, তৃতীয় ধাপটি ক্রেবস চক্র এবং চতুর্থ ধাপটি ইলেকট্রন প্রবাহতন্ত্র। শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে এই ধাপগুলোর যে প্রথম ধাপটি রয়েছে গ্লাইকোলাইসিস, এই ধাপটি মূলত সম্পন্ন হয়ে থাকে সাইটোপ্লাজমের ভেতরে। অপর যে 3টি ধাপ রয়েছে এই ধাপগুলো মূলত মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এখানে জানিয়ে রাখা দরকার, প্রাথমিকভাবে বিজ্ঞানীরা মনে করতেন এসিটাইল-CoA সৃষ্টি যে ধাপটি রয়েছে তা মূলত তোমার মাইটোকন্ড্রিয়াতে সম্পাদিত হয় না, বরং সাইটোপ্লাজমে সম্পাদিত হয়। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হতে পেরেছেন যে এসিটাইল-CoA সৃষ্টি ধাপ, ক্রেবস চক্র এবং যে ইলেকট্রন প্রবাহতন্ত্র সবগুলো ধাপই মূলত মাইটোকন্ড্রিয়ায় সম্পাদিত হয়ে থাকে। এই ক্ষেত্রে গ্লাইকোলাইসিস থেকে উৎপাদিত দ্রব্য সরাসরি মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। তো আমরা চলে যাচ্ছি কোন ধাপে আসলে কি সম্পন্ন হয় বা কি ঘটনা ঘটে থাকে সেই আলোচনা। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, গ্লাইকোলাইসিস শব্দটি আসলে তোমার উৎপন্ন হয়েছে দুইটি শব্দের সমন্বয়ে। একটি হচ্ছে গিয়ে গ্লাইকো, অপরটি হচ্ছে লাইসিস। লাইসিস শব্দটি আমরা আগেও পেয়েছিলাম ফটোলাইসিসের ক্ষেত্রে। ফটোলাইসিস এর ক্ষেত্রে আমরা জেনেছিলাম লাইসিস শব্দটির অর্থ হচ্ছে ভাঙ্গন। ওই ক্ষেত্রে সূর্যের আলোর উপস্থিতিতে পানির ভাঙ্গন সম্পাদিত হয়েছিল। এই ক্ষেত্রে গ্লাইকোলাইসিস সম্পাদিত হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো পদার্থের ভাঙ্গন কাজ সম্পাদিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, গ্লাইকো শব্দটি এসছে গ্লুকোজ থেকে। এখানে আসলে গ্লুকোজ এর ভাঙ্গন এর কর্মকাণ্ড সম্পাদিত হয়ে থাকে। লক্ষ্য করো, এক্ষেত্রে এই ধাপটি হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনেরই প্রথম ধাপ এবং উভয় ক্ষেত্রে এই ধাপটি সম্পাদিত হয়ে থাকে। এই ধাপে আসলে অক্সিজেনের কোনো প্রয়োজন পড়ে না। এই অক্সিজেনের প্রয়োজন পড়ে না বিধায় শিক্ষার্থীবৃন্দ এটি অবাত শ্বসনেরও প্রথম ধাপ হিসেবে বিবেচিত হয়। এই ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে, আমরা ভাঙ্গনের কথা বলছিলাম, ভাঙ্গন এর শব্দটি কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। লক্ষ্য করো, এই ক্ষেত্রে এক অণু গ্লুকোজ ভেঙে মূলত 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয়। পাইরুভিক অ্যাসিড আবার 3 কার্বন বিশিষ্ট হয়ে থাকে। লক্ষ্য করো, এর সংকেত হচ্ছে C3H4 এবং O3। শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে এর পরিমাণ হবে 2 অণু 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। লক্ষ্য করো, এক অণু গ্লুকোজ থেকে 2 অণু 3 কার্বন বিশিষ্ট যৌগ উৎপাদিত হচ্ছে। পাশাপাশি এখানে 2 অণু NADH2 এবং 4 অণু ATP উৎপন্ন হয়। সামগ্রিকভাবে এই বিক্রিয়াটিতে যে উৎপাদ তৈরি হয় তা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, NADH2 2 অণু এবং 4 অণু ATP। তবে এখানে জানিয়ে রাখা দরকার শিক্ষার্থীবৃন্দ, সামগ্রিকভাবে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পাদিত হওয়ার জন্য যেই শক্তি দরকার পড়ে সেই শক্তির পরিমাণ 2 অণু। এখানে 2 অণু আসলে এটিপি ব্যবহৃত হয়ে যায় এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সামগ্রিকভাবে সম্পাদনের জন্য। তাহলে আমরা এই বিক্রিয়া শেষে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, 2 অণু NADH2 পাচ্ছি এবং 2 অণু এটিপি পাচ্ছি। উৎপাদিত হয় 4 অণু এটিপি, কিন্তু দিন শেষে অর্থাৎ বিক্রিয়া শেষে এখানে মূলত 2 অণু এটিপি থাকে, কারণ 2 অণু এটিপি খরচ হয়ে যায় বিক্রিয়া সামগ্রিকভাবে সম্পাদিত হতে।
এরপরের যে ধাপটি শিক্ষার্থীবৃন্দ তা হচ্ছে এসিটাইল কোএ সৃষ্টি ধাপ। এখানে গ্লাইকোলাইসিসে যেই পদার্থগুলো উৎপাদিত হয়, মূলত দুই অণু যে পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হলো, এই যে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হলো, এই দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে বা দুই অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে মূলত উৎপন্ন করবে বিভিন্ন এনজাইমের সহায়তায় যে উপাদানগুলো, তা হচ্ছে গেল দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম, দুই অণু NADH2 এবং দুই অণু কার্বন ডাই অক্সাইড। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু খেয়াল করতে চাই যে এইখানে যেই উৎপাদটি রয়েছে প্রধান, তা হচ্ছে গিয়ে পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আসলে ভেঙে যায়, দুই অণু পাইরুভিক অ্যাসিড ভাঙে কোন ধাপে? অ্যাসিটাইল কোএনজাইম ধাপে। এই ধাপে দুই অণু পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে উৎপন্ন করে দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম, দুই অণু কার্বন ডাই অক্সাইড এবং দুই অণু NADH2। শিক্ষার্থীবৃন্দ, এখানে উৎপাদিত হয়েছিল দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2 এবং 4 অণু ATP। এখানে কিন্তু সরাসরি ATP উৎপাদিত হয় না, তবে পরোক্ষভাবে এখানে ATP উৎপাদনের ঘটনা ঘটছে। আমরা আজকের যে আলোচনাটি শিক্ষার্থীবৃন্দ, এখানে মূলত সামগ্রিকভাবে চেষ্টা করব যে বিক্রিয়াটি অর্থাৎ সবাত শ্বসনের যে প্রক্রিয়া, তা ধাপগুলোতে কোন ধরনের বিক্রিয়ক থাকে এবং কোন উৎপাদ উৎপাদিত হয় সেই বিষয়টিতে ফোকাস করতে। পরবর্তী ক্লাসটিতে আমরা আসলে কোন ধাপে কত পরিমাণ শক্তি উৎপাদিত হয় এবং মোট উৎপাদিত শক্তির পরিমাণ মানে কত হয় সেইগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলে যাচ্ছি আমরা আমাদের পূর্ব আলোচনায়। লক্ষ্য করো, দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হলো, দুই অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হলো এবং দুই অণু NADH2 তৈরি হলো। লক্ষ্য করো, এই বিক্রিয়ক দুঃখিত এই বিক্রিয়া থেকে উৎপন্ন এই উৎপাদ পদার্থ এই জায়গায় আবার বিক্রিয়ক হিসেবে ভূমিকা রাখছে এবং এগুলো ভেঙে বিভিন্ন এনজাইম এর কার্যকারিতার ফলে উৎপন্ন করছে দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম, দুই অণু NADH2 এবং দুই অণু কার্বন ডাই অক্সাইড। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই উৎপাদগুলো আমার বিক্রিয়ার যে দ্বিতীয় ধাপ শেষে তৈরি হলো। তাহলে আমি পেয়ে গেলাম মূলত দুই অণু কার্বন ডাই অক্সাইড এবং দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বিষয়টি অনুধাবন করতে পেরেছো। এইবার বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, এই ধাপটি আসলে ক্রেবস চক্র নামে পরিচিত। ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হেন্স ক্রেবস এই ধাপটি আবিষ্কার করেন। এটি আসলে একটি চক্রাকার বিক্রিয়ার ধাপ। বিক্রিয়াটি সম্পাদিত হয় মাইটোকন্ড্রিয়ায়। ইতোমধ্যে আমরা আলোচনা করেছি যে গ্লাইকোলাইসিস ব্যতীত যে তিনটি ধাপ রয়েছে, এই সবগুলো মূলত মাইটোকন্ড্রিয়ায় সম্পাদিত হয়ে থাকে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই ধাপে এই যে দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হলো, এই দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে যাবে। দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে গিয়ে উৎপাদিত হবে দুই অণু NADH2, দুই অণু FADH2 এবং দুই অণু GTP। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু অনেকগুলো উৎপাদিত হচ্ছে। আবার এই ধাপে সবচেয়ে বেশি শক্তিও উৎপন্ন হয়। এখানে উল্লেখ করে দেয়া প্রয়োজন যে এখানে আসলে 4 অণু কার্বন ডাই অক্সাইডও উৎপাদিত হয়। উৎপন্ন হয়। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এই জায়গায় ক্রেবস চক্র একটি বড় ধাপ, অর্থাৎ চক্রাকারে বিক্রিয়াটি সম্পন্ন হয়। এই ধাপে দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে যায়। দুই অণু অ্যাসিটাইল কোএনজাইম ভেঙে গিয়ে উৎপন্ন করছে 6 অণু NADH2, দুই অণু FADH2, দুই অণু GTP এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড। লক্ষ্য করো, আমরা এখানে দুই অণু কার্বন ডাই অক্সাইড পেয়েছি এবং এখানে মোট 4 অণু কার্বন ডাই অক্সাইড পেয়েছি। অর্থাৎ বিক্রিয়া শেষে কিন্তু টোটাল 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, প্রথম যেই তিনটি ধাপ আমরা দেখলাম, প্রত্যেকটি ধাপে দেখতে পাচ্ছি যে কিছু না কিছু শক্তি উৎপাদিত হয়েছে। এখানে
জানিয়ে রাখা দরকার যে এই ধাপে কিছু পরিমাণ শক্তি উৎপাদিত হয়, এই ধাপে কিছু পরিমাণ শক্তি উৎপাদিত হয়, এই ধাপে সবচাইতে বেশি শক্তি উৎপাদিত হয়ে থাকে। পরবর্তীতে যে ধাপটি রয়েছে তা হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এইগুলো মূলত ইলেকট্রন বহনকারী কিছু অণু, ইলেকট্রনকে বহন করে নিতে পারে। এই তিন ধাপে উৎপন্ন NADH2, FADH2 এবং GTP থেকে এরা মূলত ইলেকট্রন গ্রহণ করে এবং বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে। এটাই হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রবাহ তন্ত্রের কাজ। এদেরকে সংক্ষেপে ETS বলা হয়ে থাকে। ETS মানে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। শিক্ষার্থীবৃন্দ, এই সিস্টেমের কাজ হচ্ছে মূলত বিভিন্ন রকমের ইলেকট্রন এখান থেকে গ্রহণ করে বহন করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া। এতে এই কাজটি যখন সম্পন্ন করতে থাকে তখন কিন্তু ATP উৎপন্ন হয় এবং পানীয় উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ NADH2, FADH2 থেকে ETS কিংবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যখন ইলেকট্রন প্রবাহ করে নেয় তখন এই ধাপে কিছু পরিমাণ শক্তি এবং পানি উৎপাদিত হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তো শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস আজকের এই আলোচনা থেকে অনেকটা সংক্ষিপ্ত আলোচনা, এই আলোচনা থেকে তোমরা সমাজ শোষণ প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেই সম্পর্কে একটি ধারণা লাভ করতে পেরেছ। সমাজ শোষণ যে 4টি ধাপে সম্পন্ন হয় এবং কোন ধাপে কোন ধরনের বিক্রিয়ক কাজ করে, কোন ধাপে কোন ধরনের উৎপাদ উৎপন্ন হয়, এর একটি ধারাবাহিক আলোচনা এখানে উপস্থাপন করা হয়েছে। আশা থাকবে তোমরা আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসটিতে আমরা আসলে কোন ধাপে কি পরিমাণ শক্তি উৎপাদিত হলো সে সম্পর্কে একটি ক্লাস আপলোড করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।